নমস্কার, শুভ সন্ধ্যা। এ বছরের একদম শেষের সময় পৌঁছেছি। আজকেই শেষ দিন, শেষ রাত। সারাটা বছর আমরা কেমন কাটালাম, সুখে দুঃখে, ভালোবাসায় আনন্দে। এভাবেই আমাদের একটা বছর দেখতে দেখতে অতিক্রম হয়ে গেল। এখন আমরা নতুন বছরের শুরুতে যাব। রাত পোহালেই নতুন বছর। আজকে যারা থাকবেন লাইভে, দুর্নিবার ফেসবুক পেজ থেকে আমার অতি প্রিয় বন্ধু শিমলি চৌধুরীর আমন্ত্রণে আজকে আমি আপনাদের সঙ্গে এ বছরের শেষ রাতে, শেষ সন্ধ্যায় কিছুটা সময় কবিতার সঙ্গে যাপন করব। আমি গান জানি না, শুধু কবিতার সঙ্গেই আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো। সকলকে স্বাগত আজকে, আর আগাম নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের কবিতা। আমি মিলি দাস, কলকাতা নিবাসী। কবিতা, গল্প, উপন্যাস এসব নিয়ে পথ চলা। এছাড়া খুন্তির সঙ্গে চলছে বহুদিন ধরে পথ চলা। জি বাংলা, আকাশ আর দূরদর্শন, স্টার জলসা থেকে শুরু করে সমস্ত চ্যানেলে, টিভি চ্যানেলে রান্নার প্রোগ্রাম নিয়মিত করা। এসবের মধ্যে দিয়েই কলম আর খুন্তিকে সমান বেগে অতিক্রম করে চলতে হচ্ছে বহুটা পথ। আমার মা 2013 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের বছরের শেষ দিনে মাকে শ্রদ্ধা জানিয়ে, মাকে প্রণাম জানিয়ে একটি নিবেদন, কুয়াশায় কিছু কথা। এমন করে হয় না যে হয়তো স্বপ্নের মধ্যে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, ঠিক সেরকম করেই একটি লেখা লিখেছিলাম, কুয়াশায় কিছু কথা। ভীষণ রোদ ছিল দুপুরে। জানালা খুললাম, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সাংবাদিকতার কাজে পৌঁছে গেলাম পাহাড়ে, ঠিক 4:45। প্রথম প্রশ্ন করলাম, চেয়ারে বসতে কমফোর্টেবল তো আপনি? বললেন, সারা শরীরে কোথাও ব্যথা নেই। সময় কেমন কাটছে এখন? বললেন, অফুরন্ত সময় কাটাই কি করে এটাই বলুন। চায়ের কাপটা তুলে নিলেন হাতে। দুধ চা খান আপনি? বললেন, অভ্যেসটা হয়েছে কিন্তু দেরিতে। জুনে ব্যাঙ্গালোর যাওয়ার পথে বাবাই প্রথম আমাকে দুধ দেওয়া কফি খাওয়ালো। ও ভেবেছিল আমি অবচেতনে খাচ্ছি। আসলে কি জানেন তো, কেউ কখনো আমাকে জোর করেনি। ছেলেটা আমাকে হাতে করে কিছু খাওয়াচ্ছে, না করতে পারিনি। বললাম, কি করছেন এখন? বললেন, ভোরে পাখিদের সঙ্গে কথা বলি, শিশিরের উপর খালি পায়ে হাঁটি কিছুক্ষণ। ওই যে পাহাড়ের উপর থেকে যে রাস্তাটা নেমে গেছে ঝাউবনের দিকে, ওখানে বসি, সূর্যের ছবি আঁকি, তিস্তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করি। মোহনার দিকে ঝর্ণা নেমে গেছে, দেখতে পাচ্ছ, ওখানে স্নান করি। বললাম, সে তো বেশ ঠান্ডা, আপনার ঠান্ডা লেগে যায় না?
এলার্জির ধাত ছিল? বললেন, না না, এখনো সব নেই। বললাম, ফিরতে ইচ্ছে হয় আপনার ব্যস্তময় সংসারে? বললেন, না, তবে ওদের বাবা কেমন আছে জানতে ইচ্ছে করে। সেদিন ভোরের স্বপ্নে কিছুক্ষণ কথা হলো, কিন্তু এখনো একই রকম আছেন। ছেলেকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করেন, যদিও সাজিয়ে দেওয়ার কথা ছিল আমারই, নিয়তি বড় কঠিন। বললাম, দিনের বেলা সময় কাটান কি করে? বললেন, এত ব্যস্ত ছিলাম, এত এত কাজ সংসারে, যে এক চিলতে ঘুমানোর সময় পাইনি। এবার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেউ বলেনি কখনো। এখন অনন্ত ঘুমের সময়, কিন্তু সীমাহীন শূন্যতায় জেগে থাকি। বললেন, যারা আমাকে ভালোবাসে আজও। কাজের ব্যস্ততায় সবার কাছে আগে যাওয়া হয়ে ওঠেনি। এখন ওদের সবার মনের মধ্যে বেশ কিছুক্ষণ থাকতে পারি। জীবনের যত কিছু ছেঁড়া জিনিসপত্র, সেগুলো বিছানায় বসে সেলাই করি। এখানে নারী স্বাধীনতা আছে, কথা বলা আছে, মতামত দিতে পারি। অসুবিধা হলে চুপ থাকি না, কিংবা কে কখন মন বুঝবে অপেক্ষা করি না। আর যা মনে হয় বলে দিই। মিস করেন সন্ধে নামা তুলসী মন্দির? বললেন, ইচ্ছে করে শঙ্খটা বাজাতে, সেজবও উলুদিত বেশ, পাড়াময় হতো ওর ধ্বনি। মনে হয় বড়দির কথা। রান্না করতে করতে ছুটতে যেতাম, বড়দি তোমার রান্না হলো? আমি আজ ফার্স্ট। আর কি কি মিস করেন? ঢেকিতে চাল কোটা, জিওল মাছ কাটা। বৃহস্পতিবার হাট থেকে বাজার নিয়ে এলে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে এলে বাজার গোছানো। বাওর থেকে কলসি কাকে নিয়ে জল আনতে যাওয়া। আর ভীষণ মিস করি বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডী পুজো। ওনার কথা মনে হয় না? বললেন, ভালোবাসার ধরনটা সকলের এক নয়। মানুষটা ভীষণ ভালো। শুধু একটা ইচ্ছে ছিল, আমার একটি পছন্দের রান্নাঘর হবে, যেখানে ধোয়া হবে না, যেখানে শ্বাসকষ্ট হবে না, থাকবে কড়া ভর্তি দুধে ঘন স্বর আর আমন ধানের ভাতের গন্ধ। হিমেল হাওয়া বইছে ঠোঁটের কোণে, এক ঝলক কাঁপুনি এলো। বললেন, পঞ্চুটা গায়ে চাপাওনি কেন? ক্যালপল আর মন্টিয়ারেলসের সঙ্গে আছে তো? এ কথা বলেই, বিলম্ব না করেই কুয়াশার চাদরটি এগিয়ে দিলেন। হঠাৎই নিস্তব্ধ মুহূর্তে নস্টালজিক হয়ে কোন এক চেনা নেশায় আটকে পড়ি। বললেন, আমি একটি প্রশ্ন করতে পারি? আমি একটু হতভম্ব হয়ে বললাম, আপনি? বলুন। বললেন, এত কাজের মধ্যে লেখার সময় কখন পাস? নিজের দিকে নজর দিস একটু, খেয়াল রাখিস, ভাবিস একটু নিজের কথা। বললাম, মা, মা। এভাবেই আজকের বছরের শেষ দিনে শুরুতে আমার মাকে উৎসর্গ করলাম আমার প্রথম নিবেদন। একটি সবসময় তো কবিতা হয়ে ওঠে না, কিছু লেখাও থাকে। এই লেখাটির নাম কুয়াশায় কিছু কথা। নিলয় চৌধুরী বলছেন, বাহ, পাঠে বেশ মাদকতা আছে, মায়ের প্রতি ভালোবাসা, মাদকতা। নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে। শিমলি চৌধুরী বলছেন, বেশ সুন্দর। ত্রিদীপ দে বলছেন, মুগ্ধতা ভরপুর। ধন্যবাদ আপনাকে। অজিত বণিক বলছেন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকে, ভালো থাকবেন। তৃপ্তি দে বলছেন, ভীষণ ভালো লাগছে। নীলা চৌধুরী, অনেকে আছেন।
আমার সঙ্গে থাকুন বেশ কিছুটা সময়, আমার ভালো লাগবে। কবিতায় কথায় আজকে সন্ধ্যাটা যাপন হোক। আর সকলকে জানাই আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা এত সুন্দর একটি সন্ধে আমাকে উপহার দেওয়ার জন্য। বন্ধু সিন্ধিকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। ওর আমন্ত্রণে আজকে এত সুন্দর একটি সন্ধ্যায়, আজকে বছরের শেষ দিনে, প্রথম দিনে যেমন করে বেঁধে রেখেছিল ঠিক শেষ দিন পর্যন্ত এমন করেই বেঁধে রেখেছে। আজীবন যেন এমন করেই বেঁধে বেঁধে রাখে মনের মধ্যে। সেই একই সুতো দিয়ে আমরা কবিতার সুতো, কথার সুতো, এভাবে যেন আমরা থাকি মিলে মিশে একাত্ম হয়ে এক আত্মায়। এরকম একটি কবিতা লিখেছিলাম। আমার 4টি বই, প্রথম 2টি বই বাংলা কবিতার বই, ইংরেজি বাংলা কবিতার বই অপেক্ষা করছি বন্দি কফিনে এবং রাজভবনের সামনে। আর তারপরে 2টি কবিতার বই, ইংরেজি কবিতার বই, ইউ আর স্টিল দেয়ার রোমানিয়া থেকে প্রকাশিত হয়েছিল। আর তারপরে বইটি নেভার ব্রোকেন আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে। আগামী বইমেলাতে 3টি বই আসছে, 2টি বাংলা কবিতার বই, একটি বই এশিয়া মহাদেশের বুকে নাম, আরেকটি বই যে কথাটি বলার ছিল। আমার আরেকটি ইংরেজি কবিতার বই আসছে, তার সেই বইটির নাম লাভ বাইন্ডস দ্য ওয়ার্ল্ড, প্রকাশিত হচ্ছে দিল্লি থেকে। কবিতার সঙ্গে চলতে চলতে এই কবিতা, গল্প, উপন্যাস, শিশু ধ্যান এসব নিয়ে নিলয় চৌধুরী বলছেন শেষ বলে কিছু নেই, প্রতিটি শেষের পরিসমাপ্তি আরেকটি শুরু দিয়ে। একদম ঠিক বলেছেন। আর সেই শুরুতেই আমরা আরেকটি কবিতায় যাই, নতুন অধ্যায়। প্রতিটি মানুষ জীবনে একটি অধ্যায় হয়ে থাকতে চায়, সেরকম করে একটি লিখেছিলাম একটি কবিতা, নতুন অধ্যায়। মুক্তি দিলেই কি মুক্তি দেওয়া যায়? ভালো থেকো বললেই ভালো থাকা যায়? হার মেনেছ বললেই এত সহজে হার মানতে দেব ভেবেছ? খুঁজে দেখো বললেই আমি খুঁজতে বেরিয়ে যাব? কারোর মতো মানুষ খোঁজার জন্য এত হন্যে নই গো আমি। নীরব থাকা মানে বুঝি সব বুঝিয়ে দেওয়া? বিশ্বাস থাকলেই কখনো অবিশ্বাস হবে না এমন হয়? আত্মাকে জিজ্ঞেস করো তো কে আমি? কবিতা হব বললেই কবিতা হওয়া যায়? গল্পের কাহিনী হতে গেলে কি হতে হয় জানো? স্মৃতির পাতায় আসবো বললেই আসা যায় বুঝি? ঘুম বাদ দিয়ে চোখে জল আসবে এমন ভাবার মানেটা কি? কেউ খারাপ বললেই আমি দুঃখ করব? এত দুর্বল নই গো আমি। মন্দের মজাকে সবাই বোঝে? কোনো প্রার্থনার শক্তিকেই তো পদদলিত করিনি কোনোদিন, না কোনো দিন করিনি। যদি মনে করো হেরে গেছো দায়িত্বের কাছে, তবে তুমি জিততেই শেখনি কোনোদিন। হতে পারে সেই সমালোচকের জন্য নিজেকে শুধরে নিতে পারছো। জীবন পাল্টে দিতে পারে সেই ক্ষুদ্র প্রার্থনাটি। জীবনের গল্পটা পাল্টে দেওয়ার আমি কে? যদি কোনোদিন তোমার জীবনের প্রতিটি পাতা শেষ হয়ে যায়, দেখো দেখো আমি হয়তো সেই ঝরে যাওয়া পাতার একটি নতুন অধ্যায় হয়ে থাকবো। এভাবেই লেখা হয়েছিল নতুন অধ্যায়। প্রতিটি মানুষই চাই একটি অধ্যায় হয়ে থাকতে। জামাল উদ্দিন আছেন, ধন্যবাদ। শুভ নববর্ষের শুভেচ্ছা। মুশা চৌধুরী বলছেন আবৃত্তি ভালো লাগছে, ধন্যবাদ দাদা। আমি দেখে দেখে পাঠ করছি স্বরচিত কবিতাগুলো। ত্রিদীপ দে বলছেন মুগ্ধ হচ্ছি বারবার, ধন্যবাদ। স্বর্ণাভ তালুকদার বলছেন দারুণ সুন্দর কবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। সকলকে সঙ্গে থাকুন, ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন। কবিতায় যাপন হোক একটি সন্ধ্যা। এমন অনেক সময় হয় অনেক নারীদেরকে নিজের জীবন দিয়ে
সংসারের জন্য উপার্জন করতে হয়। এভাবেই একটি আঙির থেকে লিখেছিলাম একটি কবিতা। মেয়েরা একজন ভাস্কর্য শিল্পীর শিল্প হয়ে উঠেছেন। সেই ভাস্কর্য শিল্পী তার সামনে সেই যে নারীকে বসিয়ে রেখেছেন, সেই নারী একজন সবে মা হয়েছেন তেমন একজন নারী। তার সন্তানকে বাড়িতে রেখে এসছেন, স্তন উপচে পড়ছে দুধ, কিন্তু তার মধ্যেও সেই শিল্প সত্তা খুঁজে পেয়েছেন ভাস্কর্য শিল্পী। নারী শরীরের শারীরিক যন্ত্রণা যখন রূপ নেয়, তখন পৈশাচিকভাবে অনেক বেদনা মনের অন্তরে থাকে। লুটিয়ে পড়লেও সে যন্ত্রণার কান্না ছড়িয়ে যায় না চার দেওয়ালের বাইরে। সেরকম করে ভাস্কর্য শিল্পীর শিল্প অনেক মেয়েরাই হয়েছেন এবং এখনো পর্যন্ত হয়ে উঠেছেন অনেকে। তাদের অন্তরে অনেক রকম যন্ত্রণা থাকে। আমরা যেগুলো মন্দিরে দেখি, কারুকার্য করা খোদাই মূর্তি থাকে, নারী পুরুষের সঙ্গমের মূর্তি, সেসবের পেছনেও অনেক রকম কাহিনী থাকে। ঠিক সেরকম করে একটি মেয়ের কাহিনী এখানে আমি তুলে ধরেছি। লজ্জা। কোন এক বন্দিশালায় আবদ্ধ হয়ে নিষ্পেষিত হৃদয়ে মৃত্যুর পথে প্রাণ ভিক্ষার আবেদন রাখি। পাথুরে দেওয়ালে ধাক্কা দেওয়ায় মাটিতে আছড়ে পড়ি। সমস্ত অনাবৃত শরীর দেখিয়ে চিৎকার করে বলি, মুক্তি দাও, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আমার পোশাক ভিজে যাওয়া স্তন ছোট্ট শিশুর সম্পত্তি। প্রেমিকের মতো হতভম্ব হয়ে পৃথিবী আমার আর্তনাদ শুনে। স্থির দৃষ্টিতে চেয়ে দেখে উন্মুক্ত শরীরের প্রতিটি ভাঁজ গিলে খেতে আসে। প্রত্যক্ষ দৃষ্টি ফেলা চিকচিক করা ভাস্কর্যের চোখ। চিবুক বেয়ে পাথুরে মাটিতে গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দু। আমার নিটোল বৃত্ত, সূর্যালোকের আলোনা পৌঁছানো নাভিস্তম্ভ, কম্পিত রক্ত পদ্ম ওষ্ঠ, চিকন কোটি দেশের মধ্যভাগ লক্ষ্য করে চলেছে এই প্রশস্ত প্রাঙ্গণ। আর আমার ক্রন্দনধ্বনি নিষ্প্রাণ পাথুরে দেওয়ালে পাক খেতে খেতে এগিয়ে চলেছে মৃত্যুর পথে। লজ্জা, লজ্জা, এ মৃত্যু লজ্জা। মহিলাটি মারা গেছিলেন, যাকে নিয়ে লেখা হয়েছিল এই কবিতা। তিনি মারা গেছিলেন। তিনি তার যন্ত্রণা সহ্য করতে পারেননি। ঘরে ছিল ছোট্ট আতুর ঘরে শিশু সন্তান, কিন্তু তার শরীরের গঠন এতটাই সুন্দর যে তিনি তখনও একজন শিল্পীর শিল্প হয়ে উঠছেন। সেরকম করে লিখেছিলাম কবিতা লজ্জা। কত মৃত্যুর আড়ালে এরকম কত যন্ত্রণা লুকিয়ে থাকে। একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেরকম করে মৃত্যু যখন ভয় দেখায়, তখন ভয় না পেয়ে কিছু কথা কলমে আঁচড় কেটে আবার কবিতার খাতার পাতায় নথিভুক্ত করা। সেরকম একটি লেখা রবীন্দ্র সদন পাঠ করবে এবার সিমনি চৌধুরী বলছেন মনস্পর্শী লেখার অসাধারণ পাঠ। ধন্যবাদ বন্ধু নিলয় চৌধুরী বলছেন চলে গেল। নেট সমস্যার জন্য দেখতে পাচ্ছেন না একজনকে বলছেন, ঠিক আছে লাইভের অনুষ্ঠানটা তো পরবর্তীকালে থেকেই যায়, পরে দেখে নেবেন না হয়। রবীন্দ্র সদন। সব শয্যায় তোমার সামনে যেদিন ঘুমিয়ে থাকবো, তোমার কষ্ট হবে রবীন্দ্র সদন। ওই দেখো
অন্ধকারের মধ্যে থেকে দর্শকের হাত তালি ভেসে আসছে। মঞ্চের জোরালো আলোয় আমি দেখতে পাচ্ছি না ওই আলোর পথযাত্রীদের। তোমরা দূরে কেন? এসো, কাছে এসো। আমি হাততালি চাই না, আমায় আরো একবার তোমরা ভালোবাসো। গ্রিন রুমের নীলচে আলোয় কচি কাচাদের মৃদু মুখ, হাতে কাগজ, মনে সংশয়। একটা সই, একটা ফটো। কচি পাতাগুলো চিৎকার করে বলছে, আপনি উজ্জ্বল মুখ, আপনি কখনো বাজেট নন, লুডোর গুটির দান নন, রাজনীতি নন, আপনি কখনো তেলিয়ে চলা মানুষ নন, মিটিং মিছিলের চেনা মুখ নন। আপনি ফ্লোরিডা থেকে এনেছেন চেতনার দর্শন, আলবেনিয়া থেকে এনেছেন সুগন্ধি ফুলের নির্যাস, রাশিয়া থেকে এনেছেন হৈমন্তিক স্পন্দন, নাইজেরিয়া থেকে এনেছেন এই স্মরণীর পটভূমিকা, টার্কি থেকে এনেছেন বিস্ময়ের সিন্ধুর সুর, বেলজিয়াম থেকে এনেছেন সফলতার আলো, মেক্সিকো থেকে এনেছেন সান্ত্বনায় আঁকা ভালোবাসার সুখ, স্পেন থেকে এনেছেন সোনালী সূর্যের আলোয় ভরা শিশির বিন্দু, টিউনিশিয়া থেকে এনেছেন বসন্তের ঘুমন্ত দুপুর, ভার্জিনিয়া থেকে এনেছেন মাটির সোদা গন্ধ, ব্রাজিল থেকে এনেছেন জোয়ারের ঢেউয়ের মতো গভীর বাতাস, আর্জেন্টিনা থেকে এনেছেন নতুন আবিষ্কারের মাতৃত্ব। দেবেন দেবেন একটি সই। জীবনানন্দের ডায়াসে দাঁড়িয়ে সেই বয়স্ক মানুষটি মুক্ত কণ্ঠে বলেছিলেন, ये अच्छे लड़की है, इनकी हिम्मत देख के तो सब लोग इनके सामने झुक गया था। ये लड़की एक दिन बहुत नाम करेगी, लोग एक दिन इनको तारीफ करेगा, ये जमीन इनको एक दिन सर पर लेके उनकी नाम करेगी। অবনীন্দ্রনাথের সামনে উঠে দাঁড়ালো খোড়া মেয়েটি, বলেছিল, তুমি কালপুরুষের ডানায় ভর করে আটলান্টিক সাগরের বুক এনেছো মরুভূমির বালিয়ারি ঝড়, এ শহরের গর্ভে জ্বালিয়েছ ধূপের আলো, মৃত্যুর স্রোত থেকে কুড়িয়ে এনেছো জীবন, সমস্ত পৃথিবীটাকে বেঁধেছ মায়াবী জ্যোৎস্নায়। কত কথা বলেছিল একদিন। রবীন্দ্র সদন, আমি চলে যাচ্ছি, ফিরে আসবো না আর। এই পুণ্যভূমিতে কোনো দিন আর দেখা হবে না। মনে থাকবে আমার বাড়ির সামনে দিয়ে আমার শরীর কি চলে যাবে একদিন, কেউ কি ছুঁয়ে দেখবে না কোনোদিন। সমগ্র বিশ্বের চোখে আজ ভালোবাসার আবেগ মাখানো অশ্রু। আমি চলে যাচ্ছি রবীন্দ্র সদন, তুমি একবার ফিরে তাকাও, এদিকে তাকাও, দেখো এখনো শুকনো অশ্রুবিন্দুর রেখা বয়ে চলেছে চোখের কোণে। এসো, তোমরা এসো, ভালোবাসার প্রিয় মানুষগুলো, তোমরা আমার বুকে ফিরে এসো। ভালো থেকো প্রিয় কলকাতা, ভালো থেকো রবীন্দ্র সদন, ভালো থেকো আমার গ্রাম, ভালো থেকো আমার সমস্ত বন্ধুরা, ভালো থেকো পৃথিবী, ভালো থেকো। মৃত্যু মনে হয় প্রতিটি মানুষকে তাড়া করে বেরোয়। একটাই সত্যি জীবনের সব মিথ্যে, যে সত্যিটা হলো মৃত্যু। একদিন প্রতিটি মানুষের জীবনে এই দিনটি আসবেই, এটা তো চরম সত্যি। একদিন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে কিছু ভালো কাজ রেখে যাওয়ার জন্য, কিছু দিয়ে যাওয়ার জন্য, কিছু ভালো মানুষের কাছে, মানুষের মনের মধ্যে থেকে যাওয়ার জন্য। সবকিছু পড়ে থাকবে
কোনটা সত্যি, কোনটা ভালো, কোনটা মন্দ কিছুই জানি না, কিন্তু মৃত্যুটা চরম সত্যি। একদিন আমরা সবাই চলে যাব। সকলের সঙ্গে থাকুন। ভালো লাগছে আমার। নীলয় চৌধুরী বলছেন ওয়াও, ত্রিদীপ দে বলছেন হৃদয় ছুঁয়ে গেল, শিমলি চৌধুরী বলছেন শুনছি আর মুগ্ধ হচ্ছি তোমার অসাধারণ পাঠে, আবেগঘন আবৃত্তি, খুব ভালো উচ্চারণ। মুর্শাদ চৌধুরী বলছেন অসংখ্য ধন্যবাদ। সকলে আছেন আমার সঙ্গে, আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাচ্ছি। আরেকটি কবিতা শোনায়। আমি কিছু কবিতার, শুধু কবিতা বললে না ঠিক ভালো লাগে না, সেজন্য কবিতার ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলে নিই, যে কথাগুলো কবিতাগুলোকে মনে দাঁড় করা তার বেশি সাহায্য করে। সাঁওতালি মেয়ের একটি কাহিনী আমি কবিতায় অঙ্কন করেছি, সেরকম একটি কবিতা বলবো। আগে কবিতার ব্যাকগ্রাউন্ডে একটু কথা বলে নিই। হলুদ শাড়ি, মাথায় হলুদ ফুল, মনে বসন্তের আগমনে প্রকৃতির মতো মানুষের মনেও ছড়িয়ে পড়ে বসন্তের রং। পাতায় পাতায় লাগে দোলা, পল্লবে মুখরিত হয় চারিদিক। ডালে ডালে পলাশ, শিমুল, শীতের ঝরা পাতার অন্তরে গ্রামের ফাগুনের হাওয়া। প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ারে খুলে দেয় মধুর স্বর, শোনা যায় কোকিলের কণ্ঠে সেই চেনা ডাক। রাধাচূড়া, কৃষ্ণচূড়া বেরিয়ে আসে ভ্রমণ করতে, হঠাৎ দেখা যায় সেই চেনা মানুষটি। ইচ্ছে করে প্রিয় মানুষটিকে যদি প্রাণে বেঁধে রাখতে পারতাম। শোনায় না সেই সাঁওতালি মেয়ের এক গল্প, কাহিনী, কথা। এবার যে কবিতাটি বলবো, অনেক সময় হয় না, অনেক পুরুষ কবিরা কবিতা শোনাতে যান, অনেক সাঁওতালি মেয়েরা সেই কবিতা শুনে এরকম একটি গল্প মনের মধ্যে কল্পনা করে সেরকম একটি কবিতা লিখেছিলাম। আসছো কবে বল। অন্ধকারের উৎস থেকে সাঁওতালি এক মেয়ে উদাস বাউল গেয়ে একটি নুড়ি কুড়িয়ে নিয়ে আমার কাছে এসে একটু কাছে ঘেঁষে হাত বাড়িয়ে দোপাটি ফুল ছড়িয়ে দিল। কোপাই নদীর পাশে আঁচল তারই ভাসে, শ্যামলা চিকন কাখের উপর কলসি দোলে। কে জানে ওর মরদ কোথায়, হাসে কিসের অভিলাষে। মাথায় মুকুট দিয়ে তাকে লাগছিল বেশ, সে হোক না ভারী কালো। নদীর জলে ভেসে আমার কাছে এসে রাঙা পায়ে নেচে একটুখানি বসে কানে কানে বলে, কবি যাচ্ছ কবে বলো, এ পথ কখনো না ভুলো। সদা মাটির গন্ধ মেখে এসো আমার বাড়ি, পরব তোমার দেওয়া শাড়ি। গাঁথবো ভাটি ফুলের মালা, তুমি পরিয়ে দিও বালা। দেবদারুতে সাজিয়ে দেব আমারই এক চালা। কবি যাচ্ছ কবে বলো, কেন মন খারাপের সুর, কেন বুক করে দূর দূর। কোথায় ছমছমাছম নাচ, কোথায় নোল পড়া সাজ। যাবার কথা শুনে আমি কষ্ট কেন পাই, আমার এ কি হলো হায়। যত্ন করে রেধে চুলের বেনি বেঁধে উলের আসন পেতে আমার সবটুকু কাজ সেরে ভাতে থালাখানি বেড়ে ভালোবেসে খেতে দেব। তুমি আসছো কবে বলো। চাঁদের জোছনায় শীতের মিষ্টি হাওয়া গায়, নতুন করে সুর বাঁধবো তোমার আঙিনায়। আমরা গাইবো দুজনে, আমরা নাচবো দুজনে। শীতল পাটির উপর শিমুল তুলো বিছিয়ে দিয়ে বিছানাটি পেতে জীবন নদীর গল্প বলে ঘুম পাড়িয়ে দেব। এইটুকু সুখ নেব। যাবার আগে কবি তুমি আসবে আমার বাড়ি। কবি যাচ্ছ কবে বলো, কবি আসছো কবে বলো, ও কবি আসছো কবে বলো। এভাবেই লেখা হয়েছিল কবিতা আসছো কবে বলো। ওই ব্যাকগ্রাউন্ডের কথাটি আমি প্রথমে বলেই দিলাম। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমার গলার স্বরটা একটু কম, সেজন্যই আমি ভয়েসটা উপরের দিকে ওঠে না, তার জন্য মাইক্রোফোনের ব্যবহার করছিলাম, কিন্তু মাইক্রোফোনটা হঠাৎ করে একটু মনে হচ্ছে বিট্রে করছে। যদি শোনা যায় তাহলে একটুখানি বলবেন। হ্যাঁ,
যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? প্রতিমা সরকার বলছেন খুব ভালো লাগলো। সিমি চৌধুরী বলছে আহা দুর্দান্ত দুর্দান্ত, ধন্যবাদ। ত্রিদীপ দে বলছেন পর্ণার আর সুন্দর উপস্থাপনা। কমেন্টগুলো সব চলে যাচ্ছে, পড়তেও পারছি না। ধন্যবাদ সকলকে, আজকে সবাই আছেন, আমার খুব ভালো লাগছে। আরও কিছুক্ষণ থাকুন, কবিতায় কথায় বেশ কিছুটা সময় যাপন করি। একটা কবিতা লিখেছিলাম সরস্বতী নদীকে নিয়ে। নদী তো মেয়ে, নদী তো আমাদের মা। সেই নদী, অনেক নদী এরকম হয় সংস্করণের অভাবে শুকিয়ে যাচ্ছে। এরকম একটি নদীর পাশ দিয়ে আমি যখন আসছিলাম, শরৎচন্দ্রের বাসভবনে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে দেখলাম সরস্বতী নদীটা অনেকটা শুকিয়ে গেছে। মনে হলো যেন সরস্বতী নদী কাঁদছে, কেঁদে বলছে আমাকে এখনো বাঁচাও, আমি আবার সে আগের মতন পুরনো জোয়ারে পুরনো ছন্দে ফিরে যেতে চাই। জলবতী তুমি, তুমি অন্তঃসলীলা, তুমি দেবী, তুমি সঙ্গম লীলা। ভাগীরথীর বুক থেকে এসে উজান স্রোতের মাঝে দুরন্ত সৈকতে উথলে উঠেছিল একদিন। সেসব এখন অতীতের ইতিকথা। বেদ পুরাণ রামায়ণ মহাভারতে অঙ্কিত তোমার স্ফীত আনন্দের আর্ত কোলাহলের প্রতিবিম্ব। হারানো সরস্বতী, তুমি কোথায়? পশ্চিমে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছ। মানচিত্র বলছিল জলপথের এই রাস্তায় নাকি একদিন জনস্রোত বয়েছিল। কত দহ পরিচয় পেল, আর তুমি হারিয়ে গেলে সরস্বতী। রোদের আলোয় তোমার বুকে বয়ে চলত নিবিড় অনুভূতির ঢেউ। কত কল্পনা ঘিরে আছে তোমার আলপনা আঁকা শরীরটাকে নিয়ে। তুমি আর্তনাদ করে বলছো লড়াই করো, তোমরা লড়াই করো, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। হারিয়ে যাওয়া অন্ধকারের গুহা থেকে আমাকে বাঁচাও। কল্পবিলাস নয়, তুমি এক বাস্তব ইতিহাস। আমি আজও কান পেতে শুনি তোমার স্থবির ক্রন্দধ্বনি আর্তনাদ। সরস্বতী, তুমি কাঁদছো? এমন করে লেখা। নদী, নদী তো আমাদের মা, সেইভাবেই সেই দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম সরস্বতী তুমি কাঁদছো। মনে হচ্ছিল যেন তারও যন্ত্রণা হয়, তার বুকেও বয়ে যাক আবার সে স্রোত, তার বুকে উপচে পড়ুক আবার নদীর জলোচ্ছ্বাস। কিছু কিছু কবিতা কথার মতন করে লিখে কবিতার ছন্দে বলার চেষ্টা করি। এম এ হালিম শিশির বলছেন শুভকামনা রইল আপু, চমৎকার আয়োজনে অনন্য উপস্থিতি, খুব সুন্দর। ধন্যবাদ দাদা আপনাকে, খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই। যারা আজকে আছেন আজকের লাইভে, প্রত্যেকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। বড়দেরকে জানাই আমার প্রণাম। সঙ্গে থাকুন কিছুটা সময়। আগাম নতুন বছরের শুভেচ্ছা সকলকে। প্রতিটি কবিতায় কবিতার নাম দিয়ে আমার এক একটি বই। প্রথম কবিতার বই যেমন অপেক্ষা করছি বন্দিকফিনে, সেটি একটি কবিতার বই। দ্বিতীয় কবিতার বই রাজভবনের সামনে, সেটি একটি কবিতার বই। আরও যে কবিতার বইগুলি আগামীতে আসছে, যে কথাটি বলার ছিল, এবং এশিয়া মহাদেশের বুকে প্রতিটি কবিতার বই এক একটি কবিতা। এবার যে কবিতা বলবো
যে কথাটি বলার ছিল সেই কথাটি দিয়েই আমার কবিতা বইয়ের নাম। কিছু কিছু কথা থাকে যে কথাগুলো অনেক সময় বলা হয়ে ওঠে না, তেমন একটি কবিতা যে কথাটি বলার ছিল। যে কথাটি বলার ছিল সে কথাটি বলেনি। আকাঙ্ক্ষাদের শিহরণে সোনালী রোজ স্বপ্নবনে 1 শতাব্দী পেরিয়ে গেল, পায়ের ছাপও পড়েনি। ফুলগুলো তার পাপড়ি মেলে এই বাগিচায় ফোটেনি। যে কথাটি বলার ছিল সে কথাটি বলেনি। সন্ধেবেলা আধার নামে জ্যোৎস্না মাখা বারান্দাতে কৃষ্ণচূড়ার ফাঁকে দেখি সে চাঁদও আজ ওঠেনি। যে কথাটি বলার ছিল সে কথাটি বলেনি। তৃষ্ণা এখন বুকের ভেতর, উষ্ণতা নেই শীতল ঢেউয়ে। উড়িয়ে আঁচল হাতটি ধরে জাফরানি রং শরীর ছুঁয়ে ইচ্ছে ডানার সুখের খোঁজে এই পথে কেউ হাঁটেনি। যে কথাটি বলার ছিল সে কথাটি বলেনি। এরকম কত কথা থাকে মনের ভেতরে, যে কথাগুলো হয়তো ওদিক থেকেও কেউ বলে না, এদিক থেকেও হয়তো বলে না। নানা রকম অভিযোগ উঠতেই থাকে, কিন্তু কথাগুলো আর বলে ওঠা হয় না। মান অভিমানের পালা চলতেই থাকে, কিন্তু সে কথাগুলো মনের অন্তরে থাকতে থাকতেই হয়তো একদিন বুড়িয়ে যাওয়া, হয়তো একদিন সময় অতিক্রম করে একদম শেষের পথে ছুটে চলা, কিন্তু কথাগুলো বলা হয়ে ওঠে না। নীরাজ চৌধুরী বলছেন, বাহ, ভালো লাগলো কবিতা ও পাঠে, ধন্যবাদ। মানচালি চক্রবর্তী বলছেন, অপূর্ব, ধন্যবাদ আপনাকে। চিন্ময় ব্যানার্জি বলছেন, অসাধারণ লেখা ও পাঠ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুর্নিবারের ফেসবুক পেজ থেকে আজকে লাইভে এসে অত্যন্ত ভালো লাগছে। বন্ধু শিমলির আমন্ত্রণে এভাবেই বেঁধে বেঁধে থাকি সারাটা জীবন, এবং আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে, মুগ্ধতায় আমার কবিতার কলমও চলুক আরও দীর্ঘ পথ, এই কামনা করবেন সব সময়। শিমলি বলছেন, আহা কি মনোরম সুন্দর লেখা, তেমনই অসাধারণ পাঠ, মুগ্ধতায় বুঁদ হয়ে আছি। ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। তোমার আবৃত্তি আমার ভীষণ ভালো লাগে, তোমার পাঠ কবিতা ভীষণ ভালো লাগে, মন ছুঁয়ে যায়। একটি কবিতা, কত ছোট ছোট মেয়েরা ছোটবেলায় বিয়ে হয়ে যায়, কিন্তু তাদের মনের ভেতরে কত রকম সে কথা থাকে, যন্ত্রণা থাকে, কিন্তু সেসব পূরণ হওয়ার আগে মালা বদলের পালা, এবং তারপরে সংসার, সন্তান, চলে গেল সংসারের যাতাকলে, হয়তো সে জীবনের ইচ্ছেগুলো আর পূরণ হলো না। কত মেয়েরা আছে গ্রামের বাড়িতে ফড়িং ধরে, দোলনা চড়ে, নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, বাতাসের সঙ্গে খেলা করে, আকাশের দিকে চেয়ে কথা বলে, কিন্তু সেই ছোট্ট মেয়েগুলো কেমন সংসারের যাতাকলে অল্প ছোট্ট বয়সেই বিবাহ সূত্রে আবদ্ধ হতে হয় সংসারে। তাদের দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম পাড়াগার ছোট্ট মেয়ে। পাড়াগার ছোট্ট মেয়ে বাসর ঘরেতে গিয়ে গোধূলি মোদির চোখে রয়েছে যে, হলো না দোলনা চড়া, বাউর পাড়েতে ঘোরা, দুপুরে ফড়িং ধরা, মাঠেতে গিয়ে তীক্ষ্ণ নদীর বুকে সূর্য ছবি আঁকে, সবুজ শরীরটাও নগ্ন হচ্ছে পাকে, ঘুমের ক্লান্ত চোখে জরায়ু ছিঁড়তে থাকে, বর্ষা বিধে বলে চমক লাগে, গন্ধরাজের পাতা ঢেউয়ের সামনে এসে ঝুঁকিয়ে দিচ্ছে মাথা বিনা উল্লাসে, বাদামি জ্যোৎস্না রাতে
দেহের কোমল নীলে ভোরের আলোয় দেখি আকাশে আগুন জ্বলে, রূপলি চাঁদের গায়ে অস্পৃহা কলঙ্ক রেখা, টালির চালের উপর বৃষ্টি ফোঁটা ঝরে, পুঁই মাচারা আমায় মনে পড়ে। পর্দা উঠছে দেখো, গালিচা রক্তে ভাসে, ফড়িংও আসে না আর মনের ক্যানভাসে, অন্ধকারে বসে জীবনের অঙ্ক কষে, পাড়াগার ছোট্ট মেয়ে নানা বিস্ময়ে, পুঁই মাচারা আমায় মনে পড়ে। এরকম করে সেই ছোট্ট ছোট মেয়েগুলো হয়তো পুঁই মাচার সঙ্গে খেলা করছে, ফড়িংয়ের সঙ্গে খেলা করছে, প্রজাপতির সঙ্গে খেলা করছে, বাউর পাড়ে ঘুরে বেড়ায়, নদীর পাড়ে ঘুরে বেড়ায়, দোলনা চড়ে, কিন্তু তার সেই ছোট্ট শিশু মনটা একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেল। তারপরে সেই স্বাধীনতা পরাধীনতায় পরিণত হলো। সেরকম দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম পাড়াগার ছোট্ট মেয়ে। নিরায় চৌধুরী বলছেন আপনার কবিতার বিষয় ভাবনা বেশ সমৃদ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন কিছুটা সময়, আমার ভালো লাগবে। আমাদের অতি প্রিয় কবি চিন্ময় ব্যানার্জি বলছেন বাহ, খুব খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের অতি প্রিয় কবি, শ্রদ্ধেয় কবি কবি শঙ্খ ঘোষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি যেদিন চলে গেলেন সেদিনই একটি কবিতা লিখেছিলাম এবং উৎসর্গ ছিল কবিকেই, প্রবহমান শঙ্খ। যদি চলেই যাবে তবে বলে গেলে না কেন, যদি জানতেই দেখা হবে না আর তবে আর একটু থেকে গেলে না কেন, সময় হয়েছে তোমার ভীষণ তাড়া, তবে বেঁধে বেঁধে কেন রাখলে দুটি হাত, মৃত্যু পথে যাবার সময় বলেছ ভালো থেকো, এমন করে কি ভালো থাকা যায় কবি? স্বর নিচু করে কথা বলতে শিখেছি সেই শঙ্খ বেলায়, প্রবল আবেগের মধ্যে এই ভিখিরি দেশটাকে ভাসিয়ে দিয়ে চলে গেলে। পাহাড়, সাগর, নদী, জঙ্গল আর নষ্ট সবুজের মাঝে বন্ধ হয়ে আসছিল তোমার শ্বাস। ভালোবাসার বাংলা অক্ষরগুলোকে ফেলে রেখে চলে গেলে কবি। আমি দেখতে পাচ্ছি প্রাচীনের ভর্ষের মাঝে তুমি চোখ বুজে আছো। এই মহাক্রান্তিকালেও তোমার অন্দরে এত খেদ, জীবনের সমস্ত মুদ্রা থেকে সব চিহ্ন মুছে দিয়ে মৃত্যুপথে মর্যাদা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেলে। এই নদীর বুকে হাত রেখে দেখো, রক্তিম লগ্নে অনন্ত রক্তের মধ্যে বয়ে চলেছে তোমার আজীবন সৃষ্টির ধারা। এই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, দুপুরের তপ্ত রোদে রুক্ষ পাতাগুলির মাঝে কোমল হয়ে আসছে প্রবহমান শঙ্খের ভালোবাসায় যারা। এভাবেই কবিকে আমি উৎসর্গ করেছিলাম, কবির চরণে শ্রদ্ধা জানিয়ে লিখেছিলাম প্রবহমান শঙ্খ। অসংখ্য ধন্যবাদ। মজবুর রহমান বলছেন অসাধারণ কবিতা ও ততোধিক সুন্দর আবৃত্তি, মুগ্ধ হলাম শুনে। ধন্যবাদ আপনাকে। সজীব সাইন বলছেন চমৎকার উপস্থাপনা। আমি যে রুক্ষ পাতার কথা বলেছি না, ওখানে প্রবহমান শঙ্খ যে কবিতাটি লিখেছি, কবি শঙ্খ ঘোষের একটি কবিতা আছে না, আড়ালে কবিতাটির নাম। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই। মিথ্যে আমার সকল আশায়, নিয়মেরা যদি নিয়ম শাসায়, সে জীবনে ছাই। দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মূলে
বিশ্বাস নেই। মেঘের কোমল করুণ দুপুরে সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো, আড়ালে। ঠিক এত প্রিয় নয় কবিতাটি আমার, আড়ালে কবিতাটি। কবি শঙ্কর ঘোষের ভীষণ প্রিয় একটি কবিতা আড়ালে। আমার ভীষণ ভালো লাগে কবিতাটি। যখনই আমি ইচ্ছা হয় শোনাই মানুষকে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন একটি কবিতায় যাই, একটু মানে বিভিন্ন রকম কবিতা শোনাচ্ছি। অনেক সময় আমাদেরকে চুপ করে থাকতে হয়, কিছু কিছু কবিতা না জোরে লিখতে নেই, জোরে পড়তে নেই, অনেক বাধা আসে। সেরকম ভাবেই হয়তো মেয়ে বলে আরো, মেয়ে সন্তান হলে আরো বেশি সাবধান হয়ে কলম চালাতে হয়, কারণ অতি সহজেই কাদা ছেটানো যায়। কবিতার নাম জুজু আছে চুপ। জানো কি মনে হয়? মনে হয় কিছু কবিতা ভীষণ জোরে পড়তে, যতটা জোরে পড়লে পৌঁছে যাবে সরকারের কানে, পৌঁছবে ওই অবুঝ রাজনৈতিক দলের কাছে, পৌঁছে যাবে রাষ্ট্রপুঞ্জে, পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালিকের কাছে। কিছু কবিতা আরো জোরে পড়তে ইচ্ছে করে, কিন্তু ওই যে আমরা জুজু দেখলে ভয় পাই কিনা, আত্মসম্মান বোধকে মর্যাদা দিতে শিখেছি না। মেয়ে মানুষ বলে লজ্জা বোধটুকুন রক্ষা করতে হয়। জন্ম থেকে আমরা ধর্ষণকে ভয় পেয়ে এসেছি। কেরাতে জানলেও দুর্বল স্থানগুলোতে এই শরীরেই আছে। মাংসপিণ্ড আজও নরখাদকদের বড্ড প্রিয়। তাই চুপ করে আস্তে আস্তে নির্জনে সেই সব কবিতা লিখে যেতে হয়। যদি ভাবো কোনো প্রকাশনা সংস্থা সেগুলো ছাপবে, তবে তুমি ভুল। জীবন দশাতে কারো হাতে পড়লে তুমি হবে বিতর্কিত। হতে পারে তোমাকে গুলিবিদ্ধ হয়ে মরতে হলো, হতে পারে তোমাকে উচ্চপদস্থ নামজাদা বুদ্ধিজীবীদের দ্বারা ধর্ষিত হতে হলো, নয়তোবা তোমার চোখে গোলাপ কাটা বিধে অন্ধ করে রাখা হলো। তাই তো নীরবে লিখে যেতে হয় সেই সব কবিতা। জোরে পড়তে নেই, জোরে বলতে নেই, চুপ চুপ করো, ওই যে ওখানে জুজু আছে। কবিতার নাম জুজু আছে চুপ। আমাদের অনেক সময় ভয় পাই, আমরা ভয় পেয়ে অনেক কবিতা আমরা লিখি না, কিংবা লিখলেও প্রকাশ্যে আনি না। এইভাবে এরকম দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম কবিতা জুজু আছে চুপ। মুজিবুর রহমান বলছেন, ভীষণ সমসাময়িক কবিতাটি আপনার কণ্ঠে উজ্জীবিত হলো, শুনে মুগ্ধ হলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। ত্রিদীপ দেব বলছেন, সাধুবাদ জানাচ্ছি প্রিয় কবিকে, অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের আপনাদেরকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নীলা চৌধুরী বলছেন, সাধু সাধু, পরিবেশনা অপূর্ব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সঙ্গে থাকুন। কৃষ্ণা আলপনা মণ্ডল বলছেন, দেরি হয়ে গেল নেটের অভাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লাইভটা তো থেকেই যাবে। চিন্ময় ব্যানার্জি বলছেন, জুজু আছে খুব সুন্দর সৃজন, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, শুভেচ্ছা তোমাকে, সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, বড়দেরকে প্রণাম, আমার বন্ধুদেরকে জানাই আমার ভালোবাসা, আর যারা এখানে আছেন স্বাগত সকলকে। কখনো কখনো না আমরা ভীষণ একা। আমরা একটু কবিতার কথা বলি, একটু কথায় যাই, তারপরে কবিতায় আসি। এক শিল্পীর চোখে যখন রঙিন স্বপ্ন ভেসে এলো, মরা নদীতে জোয়ারের ডাক শুনতে পাই, চাঁদের কলঙ্কেরা ঢেকে দেয় জ্যোৎস্নার আড়ালে, মেঘগুলো ভেসে যায় গধূলি বেলায়, স্বপ্নের ঘুড়িতে উড়িয়ে ছন্দ তোলে আপন হৃদয়ে, গভীর আবেগ নিয়ে ছুঁয়ে যায় মন, ঝিরিঝিরি হাওয়ায় লাগে দোলা, দক্ষিণা বাতাসে নিশীথের প্রদীপে ভেসে ওঠে ম্লান মুখ, ভ্রমণ গুঞ্জন করে ওঠে, আর অন্দর মহলে
শুক্তারা অরুন্ধতিরা গল্প করে নিরালায়। দিঘির জলে ফুটে ওঠে স্থলপদ্ম। সুখে দুঃখে অনুরাগে ভালোবাসায় আবেগে ভরসায় যখন ছুঁয়ে থাকে কাঁধে। সূর্যের আলো যেমন ফুলকে রেখেছে সতেজ, ভোরের শিশির যেমন প্রকৃতিকে রেখেছে মনোরম, তেমন করে একজন মানুষের জন্য কত রকম ভাবনা একলা মনের একাকিত্ব সময়ে এক একটা কবিতা সৃষ্টি হয়ে যায়। এরকম সময়ে কখনো কখনো আমরা যারা শিল্প সৃষ্টির আঙিনায় রয়েছি অবিরত, তাদের কিন্তু কখনো কখনো একা, সেই একাকিত্ব সময় থেকে একটি কবিতা আমি লিখেছিলাম, ভীষণ একা। এবং একলা সেই মনটাই হয়তো আমাদের শৈল্পিক মনটা আরো বেশি স্পষ্ট হয়ে যায়, প্রকট হয়ে ওঠে। এখন শুধু একলা মনে ঘুরে বেড়াই, যেই বিকেলের আমন্ত্রণে এসেছিলে সে পথ ফাঁকা। নদীর তীরে হেঁটে বেড়াই নিজেই একা। কোন পিয়াসে মন বসেছে কে জানে তা, বিড়ম্বনার আঁচল ভরা দুঃখ পোষা। এখন আমি ঘুরে বেড়াই ভীষণ একা। বন্দিনী মন উৎস খোঁজে অন্ধকারে, পড়তে থাকে নির্জনে যে সেই তো হারি। তবু কেন ঝিলের পাড়ে সিঁড়ির দিকে ব্যাকুল মনে তাকিয়ে থাকা। বসন্ত মন শূন্য শাখায় যায় না দেখা। মন বিনিময় ওষ্ঠ ছোঁয়া আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, সেসব কোথায়? এখন শুধু একলা মনে ঘুরে বেড়াই নিজেই একা। এখন শুধু একলা পথে হেঁটে বেড়াই ভীষণ একা। যদিও কবিতাটি লিখেছিলাম ভীষণ একা, মোটেই আমি একা নই, আপনারা সকলেই আমার সঙ্গে আছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে আছেন এই সুন্দর সন্ধ্যাটাই। বছরের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, একদম বছরের প্রথম থেকে, যেদিন থেকে পরিচয় হয়েছিল সেই দিন থেকে আমি বললাম শিমলি আমাকে বেঁধে বেঁধে রেখেছে প্রাণের সঙ্গে, সুতো দিয়ে নয় ভালোবাসায় বেঁধে রেখেছে। আপনাদের সকলের সঙ্গে আজকে থেকে আমার ভীষণ ভালো লাগছে। এভাবেই এক একজনের সঙ্গে নতুন নতুন পরিচয় হয়ে আজীবন বললাম সেই শেষ দিন পর্যন্ত সবার সঙ্গে মিলে মিশে ভালোবাসায় আবদ্ধে এক ছন্দে এক সুরে কবিতায় কথায় শিল্পে সৃজনে আমরা বেঁধে বেঁধে থাকি। সকলকে আমার নতুন বছরের আগাম শুভেচ্ছা ভালোবাসা সকলকেই জানাচ্ছি। শিমলি বলছেন আহা একলা মনে ঘুরে বেড়াই, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ বন্ধু, ভালো থেকো তুমি, ভালোবাসা তোমাকে। কিছুদিন আগে পাহাড়ে বেড়াতে গেছিলাম। সে পাহাড়ে বেড়াতে গিয়ে বললাম কিছু কিছু কবিতা হয়তো সেগুলো কবিতার ছন্দে ফেলে হয়তো বলতে পারছি না, কিন্তু কথাগুলো লিখেছিলাম, কথাগুলো কবিতার মতন করে বলছি। ভালোবাসার ঘর। পাহাড়ের সঙ্গে গল্প করব বলে ছুটে গেলাম। বলল আমার গা বেয়ে যে ঝর্ণা নেমেছে ওখানে আছে সুখ। আমি সুখের কাছে গেলাম। সুখ বলল মেঘের সাথে খেলা হয়েছে। আমি মেঘের সাথে খেলা ফেলে ফুলের বনে গেলাম। ফুল বলল এখানে বাহারি সজ্জা আছে, কিন্তু তুমি ক্যাকটাসের মাঝে হারিয়ে যেও না। সামান্য ক্ষত হয়ে তোমার পেলবতা থেকে এক বিন্দু রক্ত ঝরলে আমি ভীষণ কষ্ট পাবো। শোনো, তুমি শান্তির খোঁজ পেয়েছো? আমি কাঞ্চনজঙ্ঘার কাছে গেলাম। ভোরের রক্তিম সূর্যের আভা এসে বলল আমি তোমাকে বৃষ্টির কাছে নিয়ে যাব। বৃষ্টি বলল আমার ছবি আঁকো, আমি তোমাকে নদীর সাথে সাক্ষাৎ করিয়ে দেব। আমি তিস্তার সাথে আলাপ করে একটু দূরে হেঁটে চলেছি একা। চা বাগানের কচি পাতাগুলো হাওয়ায় দুলতে দুলতে এসে বলল আমার সঙ্গে একটা দিন থাকবে না? অন্ধকার নেমে এলে আমরা তোমাকে পূর্ণিমার জ্যোৎস্নার আলো মাখিয়ে সবুজ বিছানা পেতে ঘুম পাড়িয়ে দেব।
ঘুম থেকে উঠে দেখি মঙ্গলধামের সামনে দাঁড়িয়ে আছেন ঈশ্বর। সামনে এগোতেই মূর্তি নদী বলল, যাও তোমার সঙ্গে আড়ি, তুমি তিস্তার জলে স্নান করেছো, আমার কাছে এলে না, এসো, আমার বুকে যে রঙিন পাথর আছে তুমি ওখানে বসবে, আমার শীতল স্বচ্ছ জলে আমি তোমার পা ধুইয়ে দেব। যদি তোমার ঠান্ডা লেগে যায়, ওই যে দূরে পাহাড়ের থেকে এলাচের গাছ এনে তোমার শরীর ঢেকে দেব, সুগন্ধি বইবে তোমাতে। তোমার সতেজতা মাখা মন তখন যেন খুঁজে বেড়াচ্ছে জঙ্গল। সন্ধেবেলা ঠান্ডা হিমেল হাওয়ার কাঁপতে কাঁপতে প্রবেশ করলাম পাইনের বনে, মিশে গেলাম গভীর অরণ্যের সাথে, এক মায়াবী প্রকৃতির মাঝে। সে আমাকে বলল, তুমি এসো, আরো গভীরে এসো, ভয় পাচ্ছ কেন? কোনো বন্য প্রাণী তোমাকে আমাদের থেকে ছিনিয়ে নেবে না। বহুদিনের প্রতীক্ষার পর তোমার দেখা পেয়েছি, তুমি আমাদেরই সেই পরিচিতা। এসো, চল, সুখ আর শান্তি দিয়ে আমরা পাহাড়ি অরণ্যের বুকে একটা ভালোবাসার ঘর বাঁধি। পাহাড়ের বুকে তো নদী, জঙ্গল, পাইনের বন, চা বাগান, তারপরে তিস্তার জল, মূর্তি নদী। নর্থ বেঙ্গলে গেছিলাম, এরকম সবকিছুই ছিল চোখের সামনে দেখছি, এবং সবকিছুকেই যেন মনে হলো যে গল্পের মতন, ছবির মতন করে মনের ভেতরে কথা বলছে, প্রকৃতি যেন কথা বলছে মনের মধ্যে। সেভাবে লিখেছিলাম পাহাড়ি অরণ্যের বুকে ঘর বাঁধি। কৃষ্ণা আলপনা মণ্ডল বলছেন, মন ভরে গেল কবি, কবিতার পাঠের মুগ্ধতায় অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিমলি চৌধুরী বলছেন, ভীষণ মিষ্টি একটা লেখার মিষ্টি পাঠ শুনছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। চিন্ময় ব্যানার্জি বলছেন, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। আর একটা দুটো কবিতা পড়েই আজকের লাইভ শেষ হয়ে যাবে। আমি একটা দুটো কবিতা পড়েই একটুখানি সময় দিই। কিছুদিন আগে একটি কবিতা শোনায়, ও যে প্রতিটি কবিতার আগে একটু একটু কথা বলতে ভালো লাগে। চাঁদ, তোমার মতো আমিও একা, এ হলো এক অভিমানীর কথা। সুখে থাকা নয়, সুখে রাখতে পারাটাও জীবনের আরেক সার্থকতা। যতটা ভালোবাসলে অভিমানী হৃদয় বিগলিত হয়ে অশ্রু টলমল করে, বহু ভিড়ের মাঝে হারিয়ে ফেলেও ভোলা যায় না সেই মানুষটিকে। ঝগড়া করা, ভালোবাসা, তেমন একটা মানুষ সকলের বড় প্রয়োজন, যার সঙ্গে অন্তত মন খুলে একটু ঝগড়া করা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। প্রতিটি কবিতার অন্তরালে কিছু কথা বলে তারপরে কবিতা বলতে ভালো লাগে। কবিতা যাচ্ছে এবার, কবিতার নাম চলে যাব একদিন। কবিগুরুর কিছু কথা বলেই শুরু করি কবিতা। এমনও দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশের জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, আমরা কি এভাবেই সারা জীবন ঝগড়া করেই যাব? না বলা কথাগুলো বুঝি কোনোদিন বলা হবে না। প্রতীক্ষার প্রহরগুলিতে
শ্যাওলা জমতে জমতে অনুচ্চারিত শব্দগুলো ভুলে গেছে সোহাগের কথা। বৃষ্টি এলেও বুঝি মনে করতে নেই, মুখের উপর দিয়ে শীতল বাতাস বয়ে গেলেও বুঝি বোঝাতে নেই চেনা আদিক্ষেতা। ব্যাকুল মনে খুঁজতে ইচ্ছে হলেও বুঝি ভাটা আনতে হয় বুকের অন্দরে। প্রণয়ের ঢেউ এলেও বুঝি শুধু একলা ছাদে বসে রামধনু দেখে যেতে হয়। আমরা কি এভাবেই সারা জীবন ঝগড়া করেই যাব? প্রতিটি রাতে হাতড়ে হাতড়েই শূন্য বিছানায় ঘুমিয়ে পড়ব? তবে যে আটলান্টিকার পান্না জলে স্নান করাবে বলেছিলে, নীলাম্বরী রঙের ভেজা শাড়ি ছাড়িয়ে দিয়ে সুতির শাড়ি পরিয়ে রঙিন পালক মাথায় গুজে ভিজে চুলে আমায় দেখবে বলেছিলে, আমরা কি এভাবেই কথা না বলতে বলতে চলে যাব একদিন? তবে যে ঈশ্বর বলেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। রসান স্মিথের নির্জন দ্বীপে খোয়াইয়ের ধারে, সোনাঝুরির পথে, কাঁসাইয়ের চরে, মেকং নদীর তীরে, হিমালয়ের শৃঙ্গে খুঁজেই বেড়াবো, শুধু খুঁজেই বেড়াবো চিরটা কাল। এই নিভৃত নির্জনে একা একা বসে বৃথা চেষ্টা করতে করতে আধারে মিশে গেছি। জগৎ চলছে তার নিয়মে, অভিমান জমে ভারী হয়ে গেছে মনের কিনারা। বিদ্যুৎ চমকে উঠে বলে যায় সেদিনের সেই গোপন কথা, হয়তো আজই তাকে বলা যায়। আমরা কি এভাবেই ঝগড়া করতে করতে মরে যাব একদিন? আমরা কি এভাবেই মনে মনে অভিমান করতে করতে চলে যাব একদিন? ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য। সকলকে আমার অসাধারণ লাগলো এবং ভীষণ ভালো লাগলো। শুভরাত্রি সকলকে জানাবো। অসাধারণ বাচনভঙ্গি, সুমধুর কণ্ঠ সব মিলিয়ে দুর্দান্ত একটা লাইভ উপভোগ করেছি। আবারও আসার প্রত্যাশায় রইলাম। খুব ভালো থেকো। শুভরাত্রি সকলকে জানাই আমার অপার শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে। খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে। এই শেষ দিনে আর কিছুক্ষণ পরে, আর কিছু সময় পরেও আমরা নতুন বছরে পদার্পণ করব। নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সকলকে। তুমিতে বেঁধে তুমি করে বললাম, কারণ সেই তুমিতেই বেঁধে নেই, কারণ আমরা সকলে বেঁধে বেঁধে থাকবো এভাবেই। আর ভালোবাসায় সবসময় আমি আছি দুর্নিবারের সঙ্গে। আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক দুর্নিবার ফেসবুক পেজে, আরও বহু পথ অতিক্রম করুক। এবং আমরা যারা সৃজনে শিল্পে থাকি তাদের জন্য তো এরকম প্ল্যাটফর্ম ভীষণ জরুরি। এবং খুব ভালো লাগলো এত সুন্দর একটি মঞ্চ থেকে, এবং আপনারা সকলে সঙ্গে ছিলেন, এটি সব থেকে বড় কথা। দুটো লাইন কবিতা দিয়ে আজকে শুভরাত্রি বলে দিচ্ছি। এখনো হঠাৎ সন্ধ্যায় যদি কেউ এসে ডাক দেয়, মাটির গন্ধ ছুঁয়ে আকাশের দিকে তাকিয়ে এ শহর ছেড়ে চলে যাব দূরে। কখনো বা পাতাল ফুঁড়ে থেকে যাব মানুষের মাঝে, কিছু রেখে যাব তোমাদের কাছে। এই যেমন আজকের একটি সুন্দর সন্ধ্যা বছরের শেষ দিনের প্রাককালে রেখে গেলাম তোমাদের কাছে, ঠিক তেমন করেই তোমাদের কাছে আমিও থেকে যাব সব দিন। ধন্যবাদ সকলকে। ভালো থেকো সবাই। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন এবং বড়দেরকে আমার প্রণাম জানাই। নমস্কার, খুদা হাফেজ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।